Azumar. একবার ভাবুন, আজকে একটা দেশ, যেই দেশের মুদ্রার মান আজকে প্রায় আবর্জনার সমান, যেই দেশের মানুষকে একবেলা খাবারের জন্য আজকে লাইনে দাঁড়াতে হয়, এমন একটা সময়, এমন একটা দেশ আজকে বলা যায় একদম আগ্নেয়গিরির উপরে দাঁড়িয়ে আছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পরে এইরকম কোনো আন্দোলন, মানে আন্দোলনের মুখোমুখি হয়নি ইরান। তেহরান কখনো দেখেনি এরকম বিদ্রোহ। কিন্তু এই বিদ্রোহ কিংবা বিপ্লব, এটা কি শুধুমাত্র হিজাব বিরোধী একটা আন্দোলন, হিজাবের বিরুদ্ধে, নাকি এটা আয়াতুল্লাহ খোমেনির যে ইসলামী সিংহাসন, সেই সিংহাসনকে ধুলায় মিশিয়ে দেওয়ার আন্দোলন? একটু হিসাবগুলো আমরা মেলাবো যে ইরানের আজকের পরিস্থিতির পেছনের কারণগুলো কি, ইরানের সেই গোপন অভিযোগগুলো কি ইরানের নামে, ইরানের মানুষ কেন ক্ষুব্ধ হয়ে গেল, কেন আজকে 50,000 মসজিদ জনশূন্য, কেন ইরানের তরুণরা আজকে ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কেন ইরানের তরুণরা মসজিদ ত্যাগ করছে ধর্ম পালন, কারণ তাদের কাছে মনে হয়েছে এই মসজিদ থেকেই তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করে তাদের জীবনকে একে একে মানে একটা বন্দি দশায় নিয়ে আসা হয়েছে, যেখানে মানুষের স্বাধীনতা বলে কিছু নেই, নারী কিংবা পুরুষ কারোর জন্যই। আমরা একটু আজকে এই ঘটনাগুলো দেখতে চাই, ইরানের আজকের পরিণতির পেছনে কারণটা কি। এমন একটা আধুনিক দেশ কিভাবে এইরকম একটা অন্ধকার সময়ের মধ্যে প্রবেশ করলো, যে আজকে তাদেরকে বিদ্রোহের আগ্নেয়গিরি জ্বালিয়ে সেই অন্ধকার দূর করার চেষ্টা করা হচ্ছে। এই যে তাদের আজকের পরিণতি, এই পরিণতিটা আপনি যদি 70-এর দশকের ইরানের কথা ভাবেন, 70-এর দশকের ইরান খুব আধুনিক, জ্ঞান বিজ্ঞান সব দিক থেকে। তখনকার নারীরা মিনি স্কার্ট পরতেন, তারা সকল ধরনের খেলাধুলা করতেন, তারা ক্যাফেতে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন, তারা জ্ঞান বিষয়ে আলোচনা করতেন, তারা বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা করতেন ইরানের নারীরা 70-এর দশকে। তারপরে 79-তে যখন ইসলামী বিপ্লবের নামে আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসে, তখন সেখানকার প্রগতিশীল একটা অংশ ভীষণভাবে উচ্ছ্বাসিত হয়েছিল। কেন হয়েছিল আজও আমার কাছে ব্যাপারটা ধোঁয়াশা। তারা কি আশা করেছিল এই আয়াতুল্লাহ খোমেনির কাছে? আজকে কেন তারা অন্ধকার দেখে ভয় পাচ্ছে, তারা কি জানতেন না আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসলে কি করবেন? আয়াতুল্লাহ খোমেনি যখন ক্ষমতায় আসলেন, তখন তিনি প্রবর্তন করলেন ভেলায়েতে ফকিহ নামে যে ব্যবস্থা, এই ব্যবস্থায় জনগণের কোনো কথাই মূলত শেষ কথা না, যেখানে 1983 সালে হিজাব বাধ্যতামূলক করা হয়। আপনারা মাশা আমিনির ঘটনাটা জানেন, যাকে নির্মমভাবে হত্যা করেছে ইরানের ইসলামী পুলিশ। এই যে হিজাব না পরার কারণে, শুধু চুল দেখার যাওয়ার কারণে একজন নারীকে হত্যা করে ফেলা, 70-এর দশকের সঙ্গে যদি আপনি মেলান, এই ইরানের কোনো মিল আপনি পাবেন না। যেই ইরান ছিল আধুনিকতায় অন্যতম, যে ইরান ছিল তখন সভ্য উন্নত একটা জাতি হয়ে ওঠার কাতারে, সেখান থেকে তাকে ইসলামী বিপ্লবের নামে আজকে অন্ধকারে নেওয়া হয়েছে, যেখান থেকে মাশা আমিনির মতো নারীদেরকে সামান্য চুল দেখার কারণে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের দায় এবং এই যে ইসলামী আইনের বেড়াজাল বলে নারীর শরীরকে বস্তাবন্দি করে ফেলা, নারীকে গৃহবন্দী করে ফেলা, কিন্তু মানুষকে কি চিরকাল দমিয়ে রাখা যায়? সম্ভব? সম্ভব না। এখানে মাশা আমিনির মৃত্যু, সেটা ছিল কেবলমাত্র শুরু, সেখান থেকে মূলত অগ্ন্যুৎপাত শুরু। আজকে আপনি যদি ইরানের দিকে তাকান, দেখবেন কোটি কোটি মাশা আমিনি রাস্তায়। শুধুমাত্র ইসলামী যে শাসন ব্যবস্থা, সেই আয়াতুল্লাহ খোমেনির ভেলায়েতে ফকিহ নামে যে পন্থা, সেই পন্থার বেড়াজাল যখন মানুষের কণ্ঠস্বরকে রুদ্ধ করেছে, তখন মানুষ আজকে রাস্তায় নেমেছে। ইরানের মানুষের বিক্ষোভের অন্যতম আরেকটা কারণ অর্থনৈতিক যে বিপর্যয় ইরানের। কিন্তু অর্থনৈতিক বিপর্যয়টা কি আসলে খুব স্বাভাবিক প্রক্রিয়া হয়েছে নাকি কৃত্রিম? পুরো অর্থনৈতিক বিপর্যয়টাই কৃত্রিমভাবে হয়েছে। আপনি জানেন কি না যে এক মার্কিন ডলার সরকারি হিসেব যাই বলছে না কেন, কিন্তু খোলা বাজারে যদি আপনি $1 কিনতে যান, 1.5 মিলিয়ন হচ্ছে গিয়ে আপনার কি বলে ইরানি মুদ্রায় সেটা কিনতে হয়। এই হচ্ছে গিয়ে ওখানকার আজকে অর্থনীতির অবস্থা। মুদ্রাস্ফীতি যখন 50% ছাড়িয়ে যায়, তখন মানুষের পেটে পিঠ লেগে যায়। প্রশ্ন হলো, ইরানের তেলের টাকা কোথায় যাচ্ছে?
উত্তরটা ভয়ানক। সাধারণ মানুষ যেখানে না খেয়ে থাকছে, সাধারণ মানুষের ভাতের টাকা যেখানে জোগাতে পারছে না, সেখানে আইআরজিসি সিরিয়া, লেবানন আর ইয়েমেনে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে এবং সেই যুদ্ধে নিজেদের মানুষকে না খাইয়ে রেখে, নিজের দেশের মানুষকে না খাইয়ে রেখে ইরানের যে আয়াতুল্লাহ খোমেনি সরকার, তারা যুদ্ধ খেলায় ব্যস্ত। তারা ইসলামী দেশ রক্ষার নাম দিয়ে হিজবুল্লাহকে অস্ত্র কিনে দেওয়ায় ব্যস্ত। সাধারণ মানুষ মূলত এই যে ইসলামী কি বলে বিপ্লবের নামে বিভিন্ন দেশে যে যুদ্ধ লাগিয়ে রেখেছে আয়াতুল্লাহ খোমেনিরা, যেটার ফলে আজকে ইরানের মানুষ না খেয়ে মরছে, সেখানে মুদ্রার মান এতটাই কমেছে যেটা মানে ইতিহাসে কোনোদিনই ইরান ভাবেও নি যেরকম মানে মুদ্রার মান পড়ে যেতে পারে, এত ভয়ঙ্কর অবস্থা হতে পারে। ইরানের মানুষের ক্ষোভের পেছনে এই আরেকটা কারণ। এটাকে বলা যায় পুরোপুরিভাবে আয়াতুল্লাহ খোমেনির যে বাহিনী, সেই বাহিনীর কি বলে যে অপব্যবহার, অর্থের যে অপব্যবহার, সেই অপব্যবহারের কারণে আজকের এই পরিস্থিতিটা। আরেকটা দিকে আমরা একটু দেখি যে রাজপথের বীরত্ব এবং মেয়েরা এখানে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে আজকের আন্দোলনে। আপনি একটা জিনিস দেখবেন, আমি কিছু ফুটেজ অ্যাড করে দিয়েছি, যেখানে দেখবেন আপনার নারীরাই সবার আগে নেতৃত্ব দিচ্ছে আজকের এই আন্দোলনে। চুল কাটা থেকে শুরু করে, চুল কেটে তারা প্রতিবাদ করছে, রাস্তায় খোলা ময়দানে নিজেরা চুল কাটছে, যেহেতু চুল দেখালে সেখানে ইসলামী পুলিশ তাদেরকে খুন করে ফেলে নারীদেরকে, সেটার প্রতিবাদে তারা চুল কেটে প্রতিবাদ জানাচ্ছে। ইরানের এবারের আন্দোলনের সবচেয়ে শক্তিশালী দিক এই নারীরাই। তারা এখন আর ভয় পাচ্ছে না ইসলামী সেই শাসন, ইসলামী শোষণ, ইসলামী যে অস্ত্রের মহড়া, কোনো কিছু নারীকে দাবিয়ে রাখতে পারছে না। পুলিশের বন্দুকের নলকে উপেক্ষা করে তারা আজকে হিজাব খুলে ফেলেছে। তাদের স্লোগান নারী, জীবন, স্বাধীনতা। নারীরা আজকে স্বাধীনতার জন্য লড়াই করছে। তারা ইসলামের নামে যে তাদেরকে বস্তাবন্দি করা, তাদেরকে স্বাধীনতাকে খর্ব করা, সেটার বিরুদ্ধে নারীরাই নেতৃত্ব দিচ্ছে আজকের তেহরানের আন্দোলনের। বিশ্বের কোনো শক্তি কি পারে একটি জাতিকে এইভাবে চেপে রাখতে? গুগল ট্রেন্ড এবং সাম্প্রতিক রিপোর্ট বলছে ইরানের সাধারণ মানুষ এখন আর সংস্কার চায় না, তারা চায় রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন। তারা বলছে আমাদের ইসলাম তোমাদের ওই কঠোর অনুশাসনে নেই। মানে আয়াতুল্লাহ খোমেনি যে ইসলামের কথা বলে, যে অনুশাসনের কথা বলে, আজকে ইরানের নারীরা মানে ইরানের সাধারণ মানুষ বলতেছে যে তোমার যেই কঠোর অনুশাসন, ওটা আমার ইসলাম না। তারা আয়াতুল্লাহ খোমেনির ইসলামকে ছুঁড়ে ফেলেছে। ইরানের সাধারণ নাগরিকরা তারা কোন ইসলাম পালন করবে, তাদের ইসলাম কিরকম হবে, সেটা সিদ্ধান্ত এখন তারা নিচ্ছে। এটা হচ্ছে ধর্মীয়ভাবে এই প্রেক্ষাপটে আপনি বাংলাদেশের বিষয়টাকে একটু ভাবতে পারেন। বাংলাদেশে যেভাবে মানুষের উপর ধর্ম চাপিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে, যেভাবে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, বোমা মেরে মানুষ হত্যা থেকে শুরু করে ধর্ম অবমাননার ধোয়া তুলে, মিথ্যা অভিযোগ তুলে মানুষকে পুড়িয়ে মারার যে কালচার বাংলাদেশে তৈরি হচ্ছে, ধর্ম যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আজকে থেকে আপনি হিসেব করেন 50 বছর পরে এইভাবে মানুষ ছুঁড়ে ফেলবে। চাপিয়ে দেয়া কোনো কিছু মানুষ কোনোদিন গ্রহণ করে না, বরং চাপিয়ে দিতে গিয়ে যেইটুকু সুস্থ অবস্থায় রয়েছে সেই জায়গাটাকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন। আপনি যে আদর্শ চাপিয়ে দিতে চাচ্ছেন, সেই আদর্শের গ্রহণযোগ্য জায়গাটুকু বাতিল হয়ে যাবে। আপনার শুধুমাত্র আয়াতুল্লাহ খোমেনি টাইপের চাপিয়ে দেয়া যে ধ্যান ধারণা, এই প্রবণতা শুধুমাত্র আয়াতুল্লাহ খোমেনি না, বাংলাদেশে ইসলামিস্ট যারা রয়েছে, যারা বাংলাদেশে তথাকথিত জিহাদি, তথাকথিত তৌহিদি জনতা, তথাকথিত ইসলামী স্কলার, তথাকথিত মাওলানা, আলেম, ওলামা, প্রত্যেকটা এক একটা আয়াতুল্লাহ খোমেনি। অতএব এই যে আগুন জ্বলাটা, এই আগুন জ্বলাটা বাধ্যতামূলক, এটা ঘটবেই। বাংলাদেশে আজকে চাপানো শুরু হয়েছে, কালকে আগুন জ্বলা শুরু হবে। আমরা আরেকটা দিক একটু যদি দেখি এই বিষয়ে, যে ইরান ধর্মের ব্যাপারে এত কঠোর অনুশাসন মানতে সবাইকে বাধ্য করা হলো, তারপরেও কেন সেখানে আজকাল মসজিদগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, কেন ধর্ম থেকে মানুষ দূরে সরছে? এই ব্যাপারটা যদি আমরা একটু হিসেব করি, এটা সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য যে ইরানের 75,000 মসজিদের মধ্যে প্রায় 50,000 এখন প্রায় পরিত্যক্ত, যেগুলোতে মানুষ নামাজ পড়ে না, যেগুলো ব্যবহৃত হয় না। কিন্তু কেন? কারণ মানুষ আর ওই ধর্মীয় নেতৃত্বের উপরে আস্থা রাখতে পারছে না। যেই ধর্ম বন্দুকের জোরে চাপিয়ে দেওয়া হয়, তার প্রতি মানুষের ঘৃণা তৈরি হচ্ছে। ইরানের তরুণেরা এখন পশ্চিমের দিকে নয়, বরং নিজেদের প্রাচীন যে পারস্য ঐতিহ্য, সেই দিকটায় ফিরে আসছে। দেশটিতে এখন তীব্র ব্রেন ড্রেন চলছে, মেধাবীরা পালাচ্ছে, আর যারা থেকে যাচ্ছে তারা তেহরানে লড়াই করছে তাদের রক্তের শেষ বিন্দু দিয়ে। সেই চাপিয়ে দেওয়া ইসলাম আজকে ইরানের মানুষ একরকম ছুঁড়ে ফেলছে। মসজিদগুলো ফাঁকা হয়ে যাচ্ছে,
তাহলে আপনি কোথা দিয়ে আয়াতুল্লাহ খোমেনি তার ইসলামী বিপ্লবের পরে সেই কোন ইসলামটাকে কায়েম করেছে? মূলত মানুষের ব্যক্তি স্বাধীনতাকে সে হুমকির মধ্যে ফেলেছে, নারীর অধিকারকে তারা ক্ষুণ্ণ করেছে। সবকিছু করতে করতে মানুষ আজকে যেই ইসলামের দোহাই দিয়ে এটা করা হয়েছিল, যেই মসজিদ থেকে মানুষের না বিরুদ্ধে ফতোয়া জারি করা হতো, সেই মসজিদকে মানুষ ত্যাগ করেছে। যে ইসলামের নাম দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হতো, নারীদেরকে খুন করা হতো চুল দেখা গেলে, তার পেছনে কারণ হিসেবে বলা হতো ইসলাম। নারী আজকে সেই ইসলামকে ছুঁড়ে ফেলছে। আপনি যখন উগ্র মৌলবাদী একটা ধ্যান ধারণা আরেকজনের উপর চাপিয়ে দিতে চেষ্টা করবেন, ঠিক তার ফলাফল এটাই হবে। ইরানে আজকে যা হচ্ছে এটা নতুন কিছু না, বাংলাদেশের জন্য ভবিষ্যতে এরকম কিছু অপেক্ষা করছে। এবার আসা যাক ইসলামী রেভলিউশনারি গার্ড নিয়ে কিছু কথা বলা যাক। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড যে কোর বা আইআরজিসি, এটি কেবল একটি বাহিনী না, এটা একটা মাফিয়া সাম্রাজ্যের কি বলা যায়, যে অন্যতম সিকিউরিটির কাজ করে যে মাফিয়াদের, সেটা হচ্ছে গিয়ে এই ইসলামী রেভলিউশনারি গার্ড। ইরানের অর্থনীতির সিংহভাগ এদের পেছনে এদের কবজা এবং এদের পেছনে খরচ করে খোমেনি সরকার। তেলের খনি থেকে শুরু করে শিপিং ব্যবসা সবকিছু নিয়ন্ত্রণ করে তারা। কিন্তু তারা আদৌ কোনোদিন জনগণের কোনো মুক্তি চায়নি, তারা কোনোদিন জনগণের ভালো চায়নি। যেই কারণে মুক্তি মানে তাদের কাছে ছিল হচ্ছে একটা লুটপাটের একটা সাম্রাজ্য, ইসলামের নাম দিয়ে যুদ্ধের পেছনে ইনভেস্ট করার একটা চক্রান্ত, এগুলো ছিল তাদের কাছে হচ্ছে দায়িত্ব। ইরানের সাধারণ মানুষ, ইরানের মানুষের জীবনযাপন, ইরানের মানুষের চিন্তা, ইরানের মানুষের যে দাবি, সেটা কোনোদিন আয়াতুল্লাহ খোমেনি যেরকম করেনি, মূল্যায়ন করেনি, বরং এই যে ইসলামী রেভলিউশনারি গার্ড, এই জঙ্গি বাহিনী, এটাকে যদি লিটারেলি বলা যায় ইসলামী কোনো একটা জঙ্গি গোষ্ঠী বলা যায়। এই বাহিনীকে দিয়ে আয়াতুল্লাহ খোমেনি হেন কোনো নির্যাতন নেই যেটা না করেছে। কিন্তু প্রেসার কুকারের বাষ্প যখন চরমে পৌঁছায়, তখন সেটা হয় আপনি কি বলে হাওয়াটা পাস করবার জন্য আপনাকে জায়গা দিতে হবে ওকে, অথবা সেটা বাস্ট করবে। আয়াতুল্লাহ খোমেনি তার যে স্বৈরাচারী যে আচরণ, সেটাকে এমন ভাবে লিক প্রুফ করে ফেলেছিল, মানুষের ক্ষোভের ধোঁয়াটা যে বেরোবে কোনোভাবে, সেটা বেরোবার সুযোগটুকু তারা দেয়নি। আজকে যে করে সেই প্রেসার কুকারের মতো সেটা বিস্ফোরিত হচ্ছে। তো আজকের এই ইরানের যে সংকট, ইরানের এই সংকট শুধু ইরানের সীমানায় নেই, এটা এখন বিশ্বজুড়ে শোষিত মানুষের একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। ইতিহাসের চাকা সবসময় ঘোরে। একদিন শহরের পতন হয়েছিল, আজকে আয়াতুল্লাহ খোমেনির পতন হবে কিনা সেটা সময়ে বলবে। কিন্তু যেই আন্দোলনের মুখে দাঁড়িয়ে আছে আজকে ইরান, সেখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। ইসলামী প্রজাতন্ত্র বলে বা ইসলামী শাসন বলে, ইসলামী শরিয়া বলে যেই বিষয়গুলো গণমানুষের উপর চাপিয়ে দেওয়া হয়, আজকের যে আন্দোলন, সেখান থেকে ইরান আজকে জনগণ বারবার বলছে আমরা পেছন ফিরবো না, আমরা এই মোল্লাদের গদি থেকে নামাতে হবে। মোল্লা বিরোধী, তারা মোল্লা কথাটাই ব্যবহার করছে যে মোল্লাদেরকে গদি থেকে নামাতে হবে। তারা কোনো ধরনের সংস্কার চায় না আজকে। এই পর্যায়ে গিয়ে একটু আপনারা ভাবুন, বাংলাদেশের যারা, যেহেতু আমার কন্টেন্ট যারা দেখছেন তারা বাঙালি, জুলাইতে কি করেছেন আপনারা? 5ই অগস্ট কাদেরকে ক্ষমতায় বসিয়েছেন আপনারা? আপনাদের মনে থাকার কথা, আয়াতুল্লাহ খোমেনিকে যখন ক্ষমতায় আসা হয়, তখন প্রগতিশীল নারীরা গান গেয়ে গেয়ে, হাফ প্যান্ট পরে গান গেয়ে চিৎকার করে করে নেচে নেচে কি বলে স্বাগত জানিয়েছিল আয়াতুল্লাহ খোমেনিকে, জানিয়েছিল। তারা 50 বছর পরে এসে আজকে মার খেতে খেতে আজকে তারা প্রতিবাদ করতে শিখছে। আজকে তারা বুঝছে 50 বছর আগে কি পাপটা তারা করেছিল। তাদের নিজের হাতে পায়ে শেকল তারা বেঁধেছে, তা তাদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে। যে কোনো ধরনের মানবাধিকার বলতে কোনো শব্দ তাদের সংবিধানে আর নেই। জুলাইতে বাংলাদেশে যেটা হয়েছে, সেম এই কাজটা হয়েছে। জুলাইতে যেই সকল প্রগতিশীলরা সমর্থন দিয়েছিলেন এই জঙ্গি গোষ্ঠীকে ক্ষমতায় আনতে, জামায়াতকে ক্ষমতায় আনার জন্য যারা রাস্তায় নেমেছিলেন, আজকের তেহরানের ভিডিওগুলো দেখুন, ওখানকার নারীদের স্লোগানগুলো দেখুন, ওখানে নারীদের চিৎকারগুলো দেখুন, চুল কেটে ফেলাগুলো দেখুন, এগুলো দেখুন, শিখুন, মনে রাখুন, কারণ আপনাদের কপালের চেয়ে ভালো কিছু নেই। খুবই শীঘ্রই আপনাদেরকে ঠিক এইভাবে মাশা আমিনীর মতো মরতে হবে। চুল দেখা গেলে, বোরকা ছাড়া রাস্তায় বেরোলে আপনাদেরকে পেটানো হবে। সেদিন প্রতিবাদটা কিভাবে করবেন, সেই প্রতিবাদের ভাষাটা আজকে তেহরানের কাছ থেকে শিখে রাখুন। কারণ তেহরানও সেম পাপ করেছিল, আজকে তার প্রায়শ্চিত্ত করছে। আমরা তেহরানের মুক্তি আশা করি, তেহরানের নাগরিকদের মুক্তি আশা করি। যে কোনো ধরনের মৌলবাদ,
সাম্রাজ্যবাদের পতন অবশ্যই অবশ্যই হতে হবে, এবং সেটা হবে হয়তো ইরানে। বাংলাদেশের নাগরিকরা আপনারা ভাবেন আপনার মুক্তি কিভাবে আসবে? ধন্যবাদ।